আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন শ্যামলী পরিবহনের একজন দক্ষ এবং সিনিয়র চালক রিয়াজ কাকু। পরিবহন জগতে থাকা অবস্থায় তার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা এবং পরিবহন সম্পর্কে কিছু বিষয় কাকুর কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, দেখে আইছি ভালো আছে। আমি কি অবস্থা বলতে পারি না। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি। পরিচয় বলতে আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন। আমার দেশের বাড়ি ঝালকাঠি, গ্রাম বৈদারাপুর, ঝালকাঠি সদরে আর কি। তো আপনার পরিবহন জগতের শুরুটা কিভাবে হয় সেটা জানতে চাইতেছি। পরিবহন জগতে শুরু বলতে কি, আমার আব্বা বহুত চেষ্টা করছে আমার পড়ালেখা করানোর জন্য। মেট্রিক পরীক্ষা দিতে পারি নাই, দুইটা পরীক্ষা দিয়েছিলাম, এরপর আর দিতে পারি নাই, যেহেতু ঢাকা আসছিলাম যে কোনো কাজে। আইসা সায়দাবাদ আমার ভাই বেড়াদার আছে, ওরা পরিবহন জগৎ আছে, তো ওই জায়গায় একদিন দিয়ে আসছি এলাকার তো বাড়ি থেকে আর কি, যেভাবে হোক ঢাকা এসে পড়ছি আগারে একবার যে এক পর্যায়ে। তারপরে আর কি ওই ওদের সাথে থেকে যে দেখলাম ওরাও মানুষ করে, বাড়ি যাবো না পরিবহনে, এই আর কি আস্তে আস্তে পরিবহন লাইফে আমার আশা। তো আপনার পরিবহন জগতে শুরুটা হয় কোন ব্যানারের মাধ্যমে? আমার পরিবহন জগতে শুরু হয়েছে যাত্রী সেবা, নোয়াখালী মালিক সমিতির যাত্রী সেবা থেকে আমার শুরু পরিবহন জগতে। পরিবহন জগতে আসার পরে প্রত্যেকটা ড্রাইভারেরই একজন না একজন ওস্তাদ থাকে, তো আপনার ওস্তাদ সম্পর্কে জানতে চাইতেছি। কার থেকে আর কি ড্রাইভিংটা শেখা? আমার ওস্তাদ জগতে আমি আসছি পরিবহনে আসার পরে, গাড়িতে এসে প্রথমে স্পেয়ারি বলে প্রথম আসলে এই ওস্তাদদের সেবা যত্ন করতাম, সুপারভাইজারের সেবা যত্ন করতাম। এটা কত সালের দিকে আসছিলেন? 90 লাস্টে আর কি, ওই সময় আসা। তা আমার ওস্তাদের অনেক ওস্তাদের সাথে, বড় সিনিয়র সিনিয়র যাত্রী সেবার প্রতিষ্ঠাতা, এদের সাথে হেল্পারি করছি, কন্ট্রাক্টারি করছি। কিন্তু মূলত পরিবহন জগতে আমার স্টিয়ারিংয়ে বসায় গাড়ি শিখাইছে ঝালকাঠিতে বাড়ি, নাম হলো মোহাম্মদ জালাল হোসেন। হ্যাঁ, উনি এখন এই যে স্কানিয়া চালায়, সোহাগের স্কানিয়া চালাইতেছে। হ্যাঁ, মূলত উনি, কিন্তু উনি কর্ম শিখাই গেছে, কিন্তু উনি আমার স্টারিংটা আর কি দিতে পারে না। উনি ওই পোস্টার জগৎ ছাইরা উনি বড় গাড়ির লাইনে আইসা পড়ছে। এদের পরে মূলত আমার এই নোয়াখালী বাড়ি চাটখিল, নাম লিটন ভাই। উনিও ওস্তাদ, মানে উনি আমার চান্স দিছে আর কি, উনি গাড়ি দিছে আমার দিয়ে দিছে, উনি ওস্তাদ। কর্ম গাড়ি চালান শিখছি, শিখাইছে আমার ওই ওস্তাদে জালাল ভাই। তো পরিবহন জগতে আসার পরে মোট কয়টা ব্যানারের বাস চালিয়েছেন বর্তমান সময় পর্যন্ত? বর্তমান সময় পর্যন্ত যাত্রী সেবার পরে যে কুমিল্লার ব্যানার ছিল, প্রিন্স ছিল, হ্যাঁ, তিশা ছিল, প্রাইম ছিল, কর্ডোবা ছিল ওই সময়ের কালে, এগুলা চালাইছি। পরে নোয়াখালীতে চালাইছি আপনার এই ইয়া এই ঢাকা এক্সপ্রেস চালাইছি। ওই শ্যামলীতে আসলাম, শ্যামলী চালাইতেছি, শ্যামলী চালাইতেছি অনেকদিন, 11 বছরের মতো। 11 বছর। জি। এর ভিতরে কোন কোন রোডে চালানো হয়েছে? শ্যামলী চালাইতে আসার পরে আমি সর্বপ্রথম নারায়ণগঞ্জের থেকে আমার চাকরি জয়েন্ট। নারায়ণগঞ্জের থেকে আমি আপনার উত্তরবঙ্গে সব জায়গায়, বাউলাগঞ্জ, নওগাঁ, রাজশাহী, চাপাই, আপনার পাবনা, তারপরে গাইবান্ধা, দিনাজপুর, সব জায়গায় চালানো হয়েছে। রানীশঙ্কর গেছি, আপনার সব জায়গায় উত্তরবঙ্গে যাওয়া হয়েছে, শুধু কুষ্টিয়া যাওয়া হয় নাই। এবার কিছু মজার ঘটনা শুনতে চাইতেছি যে পরিবহন জগতে আসার পরে। পরিবহন জগতে আসার পরে মজার বলতে কি, যখন আমি পরিবহনে আসছিলাম তখন ওই ওস্তাদ বলছিল যে তুমি সর্বপ্রথম যে পরিবহনে আইসো না, পরিবহন জগৎটা ভালো না সবাই বলে। তা আমি বললাম যে ওস্তাদ আপনারা সবাই যখন করতেছেন আমি পারবো না, আমিও তো মানুষ, আমি তো বাড়ি ঘরে যাবো না, আমি ওস্তাদ কর্ম শিখবো, আমার গাড়ি চালাইতে শখ হইতেছে, শখ করছে। ভাই পারবা না ভাই, অনেক ওইগুলা, মানে তুমি যে বাড়ি যাও রাগারি করে আয় না, পড়ালেখা করো, কাম হইবো, একটা চাকরি বাকরি করতে পারবো। আমি এক পর্যায়ে নাসর বান্ধা এক পর্যায়ে, পরে ওস্তাদ গুলো আচ্ছা ঠিক আছে। পরে প্রথম দিন আমার ই করে না, দ্বিতীয় দিন আমার মনে আছে এই যাত্রী সেবায় সায়দাবাদ বাস টার্মিনালের ওই ভিতর থেকে, মানে যে ওই সময় টার্মিনাল ছিল না তো, ওই সময় আর কি আমার বললো কি যে রিয়াজ সাদে ওঠ, এই যাত্রাবাড়ি থেকে মাল উঠবো। আমি যাত্রাবাড়ি থেকে মাল উঠবো, ছাদে উঠছি, কিন্তু কোনো মাল নাই।
মিথ্যা কথা করে মানে আমার পরীক্ষা আর কি, এটা আমি যেমন পরে অনুভব করলাম। আমার কইতেছে এই সামনে তুলবো, এই সামনে তুলবো, কিছু শনি একটা পার হয়েছি পরে আমার কিছুক্ষণ পরে আমার মনে করেন আমি কইতাছি যে শালার এতক্ষণ আমার ছাদে বয়ে রাখলাম, এর ছাদে নামবই না। তা বয়ে রাখলাম আমি জিত করে কুমিল্লা, তখন কুমিল্লা পদ্মার বাজার বিশ্ব রোড, গাড়ি যে বিরতি দিত ওইখানে দাঁড়ায় ওস্তাদ নিচে নামছে, গাড়ি সাইড করে চাপায়া যে নাম নাস্তা খাবি নাম। আমি না নাস্তা খাবো না, যে ভালো আছি, আমার তো চলে জিত দে। কিন্তু মূলত উনি যে ওনার ভিতরে যে আমি এত কষ্টের পরে থাকতে পারবো কিনা উনি আমার আগে ট্রাই করতেছে আর কি, এটা আমি তো আর বুঝতে পারি না। আমি তো জিত করি, পরে নামে নাম নিচে নামছি, নিচে নেমা পরোটাটা খাইলো, একটা ডিম খাওয়াইলো, আর এই পরে ভিতরে ওঠ। আমি না ওস্তাদ আমি ছাদেই যাই, মাল উঠবো বলে জিত করে আমি ছাদেই গেছি। আমি ছাদে যাইতাম, আর ওই যে দোকানের উপরে বোর্ড আছে না, সাইনবোর্ড, তা দেখতাম যে কোনটা কোন স্টপেজ, একটু লেখাপড়া জানি, যেহেতু মেট্রিক পরীক্ষা দেই না কিন্তু ক্লাস 10 পর্যন্ত পড়ছি, তা ওই হিসাব করে পড়তাম আর যাইতাম কোন স্টপেজ পর কোন স্টপেজ দেখতাম আর পড়তাম। পরে গেছি, পরে মাথায় যা কইছে, পরে তুমি এটি পারবা না, যে আমি কইছি না ওস্তাদ আমারটা যদি তুমি কতক্ষণ আমার করতে পারো আমি দেখবো। তারপরে এক পর্যায়ে ওস্তাদ কই যে পারবো না তো অনেক কথা থাকবো, আমি তো আমার হিসাব যে বাড়ির যাবো না, হ্যাঁ রাজারাই করে আইসি। এই এক পর্যায়ে আর কি করার পরে উনি ওই আর কি ওর পরে থেকে না ওস্তাদ যাই কোথায় মনে করেন কোথায় চাল হয়ে চা আনতে গেছি, চাল হয়ে আইসি, ওস্তাদ চা ডাইলা দিতাম, আরো 2-3 ওস্তাদ গাড়ি টার্মিনাল ঢুকলে আসতো, আইসা বসতো, ওস্তাদ গল্প করতো, সিগারেট লয়ে আবার সিগারেট লয়ে যেতাম, এই আমি তো পান খাই, চুনচি বাড়িতে পান লয়ে জর্দা দিয়ে লাগাই, জর্দা কমেছিল এক কাম 5-6 বার করাইতো। হ্যাঁ আমি বিরক্ত হয়ে গেলে তো করুম না, যাই কিনা। আমার কথা হচ্ছে যে আপনি আমার যে কয়বার আমি আপনি কইবেন আমি খালি করুম, আমার থাকতে হইব। এক পর্যায়ে এরকম করতে করতে উনিও দেখছে যে না আমি যতই কষ্ট দিয়ে থাকি না, এক পর্যায়ে আর কি আস্তে আস্তে আমার এইখানে আর কি টিকে যাওয়া, হ্যাঁ টিকে যাওয়া আর কি। তো এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যে দুর্ঘটনা থেকে ফিরে আসা? এরকম সম্মুখীন বলতে আমার জীবনে গাড়ি চালানোর বয়সে ওই যে খাগড়াছড়ি গেছিলাম একবার। তো ওই সময় আর কি আমি খাগড়াছড়ি যাওয়ার সময় আলুটিলা পাহাড়ে উঠতেছি, ওই সময় উপর থেকে একটা গাছ বোঝাই বড় ডিস্ট্রিক্ট ট্রাক নামতাছে। খাগড়াছড়ির রাস্তা তো একটু চিপা, পাহাড় থেকে উঠতেছি, আর আলুটিলা পাহাড়টা অনেক উঁচা। তা অয় নামতেছে রিল্যাক্সে, আমি উঠতেছি তো ঢাল ভাইয়া, কিন্তু অয় সেম প্রায় গাড়ি আসছে আমার, আমি দেখতেছি ওরা, আমি হেড ডিপ মারে এমার্জেন্সি মারে দিতেছি, হরেন চাপা ধরছি, কিন্তু অয় এমন ভাবে আসছে কিন্তু আগের থেকে ভাই চাপাইতে পারতো, চাপায় নাই। ঠিক আমার গাড়ি 7-8 হাট আগের থেকে গাড়িটা বামি দিয়ে বাইরে গেছে, আমি ওর সিন দেখা ব্রেক করছি, গাড়ি ব্রেক করার সাথে আমার পাহাড়ের ভিতরে বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে বন্ধ হয়ে যাওয়ার পরে যোগান দিতে কইছি, যোগান ওভারটেকের হয়ে গেছে অলরেডি। যাই হোক আল্লাহ তালা আমার ওইখান থেকে বাচ্চাই আনছে। এরপরে আমি খুব মানে ওইখানে বসে 1.5 লিটার পানি খেয়েছি আমি মানে মৃত্যুর সম্মুখীন সরাসরি। তো ওই পর থেকে আমি দেখছি যে আমার দেখার ভিতরে ওইটাই আমার কাছে সবচেয়ে, আমার গাড়ি চালানোর বয়স আমার লাইফের ভিতরে সবচেয়ে একটা মর্মান্তিক আর কি একটা আমার কাছে ঘটনা, যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি। ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো এরকম কখনো অ্যাক্সিডেন্টের ঘটনা দেখেছেন? এরকম অ্যাক্সিডেন্টের ঘটনা একটা দেখছি। আমি তখন ঢাকা চট্টগ্রাম আমি গাড়ি চালাইছি, তখন এই শ্যামলি চালাই। তখন আপনার এই যে সীতাকুণ্ডর আগে একটা এই নিজামপুর কলেজের ওইখান থেকে আপনার এই আমার সামনে একটা ডিস্ট্রিক্ট ট্রাক ভোরবেলা 5টা 5:30টার দিকে মানে সামনে যাইতেছে, ভালো 1.5 কিলোমিটার গাড়ি চালাইছে, ওর পিছনে আমি দিতাছি, এমার্জেন্সি দিতাছি সাইড নেওয়ার জন্য। দেখলাম সোজা গাড়ি ঘুমের ভিতরে পুরো ডাইনে, অবশ্যই ঘুমাইছিল, এই ছাড়া যাওয়ার না, মাঝখান থেকে যাইতেছে ঘুমের ভিতরে আইল্যান্ড রাস্তার পড়লি কত 1 কিলোমিটার হবে না, আরো কাছে সামনে থেকে প্রায় 1 কিলোর কাছে, এই সামনাসামনির ভিতরে এইটাই। তো অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ বলে আপনি কি মনে করেন? অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণগুলো বলতে আপনার রোডের রাস্তার কিছু সমস্যা আছে, আঁকাবাঁকা, আপনার নসিমন করিমন আছে, আরও বিশেষ করে সাধারণত গাড়ির আপনার হইতে পারে, সমস্যা হইতে পারে। তারপরে বিশেষ করে আমরা যদি যারা ড্রাইভাররা আছি সবাই যদি একটু সচেতন হয়ে যদি গাড়ি চালাই, যদি সবাই একটু সচেতন হয়ে গাড়িটা চালাই, আমি মনে করি অ্যাক্সিডেন্টটা একটু কমে আসবে। আমি যেটা মনে করি, যদি একটু সচেতন হয়ে চালাই, যদি আমরা প্রতিযোগিতা না করি, সবাই যদি একটু সচেতন হয়ে গাড়িটা চালায়, আমি মনে করি অ্যাক্সিডেন্ট কম হওয়ার সম্ভাবনা।
ছোটখাটো গাড়ির জন্য কোনো সমস্যা? হ্যাঁ, ওই যে আপনার রাস্তায় আপনার নসিমন করিমন আছে, সিএনজি আছে, অটো আছে, ব্যাটারি চালিত অটো। একটা গাড়ির পিছনে যা হরেন দিলে, হ্যাঁ, আরো জোরে চালায়, সাইড দিতে চায় না। এই যে হাইওয়েতে সাইড থেকে একটা গাড়ি উঠলো, আমরা রাস্তায় যাইতেছি জোরে, আমার গাড়িটা 70 60 70 স্পিডে আছে, ও একটা চিপার রাস্তা থেকে গ্রামের ভিতর থেকে রাস্তায় উঠতেছে, ওই ডাইনে ভাবে না সাত করে টান দিয়ে গাড়ি রাস্তার ভিতরে, আমার গাড়িটা রানিং 60 70 রানিং, ব্রেক করে জমাইতে জমাইতে হাওয়ার ব্রেক প্রেশারের উপরে এসে থাকে, হয়তো ওই দুর্ঘটনায় এইটা দুর্ঘটনা হয়ে থাকে। মনে করেন আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এখন কিছু যাত্রী বলতেছে যে গাড়ি জোরে চালাচ্ছেন কেন বা আস্তে চালাচ্ছেন কেন, এরকম কথার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, এরকম কথার সম্মুখীন হইতে হয়েছে অনেক সময়। এই বিশেষ করে এই যে বরিশালে গাড়ি চালাইতে আসছে পদ্মা ব্রিজ উদ্বোধনের পরে, অনেকে যারাই ব্রিজ উদ্বোধনের পরে ঢুকছে, অনেকে অনেক স্পিড দিয়ে গাড়ি চালাইছে, আমিও চালাইছি। হ্যাঁ, তখন যাত্রীতে কিছু যাত্রী হয়তো খুশি হয়, কিছু যাত্রী খুশি হয় না, সবার মন মতো হয় না। তবে ম্যাক্সিমাম যাত্রী চায় সরকারের বিধি মোতাবেক নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 75 থেকে 80 কিলোমিটার ভিতরে ম্যাক্সিমাম যাত্রী চায় প্রতিযোগিতা না হোক, সুস্থ সহি সালামতে যাতে তারা গন্তব্যস্থানে যাইতে পারে। ম্যাক্সিমাম যাত্রী চায় 80 ভিতরে থাকুক, কিন্তু মুসলিমে কিছু লোক গাড়ির ভিতরে উঠা অল্প বা যে জোরে চালান, আস্তে চালাইতেছেন কেন, টাকা দিয়ে উঠছি, হ্যান ত্যান, হেল্পার নাকি, হ্যাঁ, এই আর কি। যারা এইসব কথা বলে, যে সব যাত্রী, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? না, এরকম যারা পরিবহনে বাসে এরকম কথা বলে যে একটা ড্রাইভার সামনে থেকে গাড়িটা চালায়, তারও জীবন মরণেরই আছে, গাড়ির ভিতরে এতগুলো যাত্রী, আপনার একার যদি এমার্জেন্সি জন্য মনে করেন মুসলিমে এই গাড়িটার ভিতরে 30 36 সিট গাড়ি, 36টা যাত্রীর ভিতরে মুসলিমে হয়তো বা 2 3 জন যাত্রীর এমার্জেন্সি থাকে, তাদের এমার্জেন্সির কারণে, তাদের পর চিল্লাচিল্লির কারণে যে জোরে চালানো আস্তে চালানো কেন, এইতে একটা ড্রাইভার যখন গাড়ি চালায় তখন তার ওই কথার এফেক্টে হয়তো বা দুর্ঘটনার সম্মুখীন ম্যাক্সিমাম সময় হয়ে থাকে, তাদের কথার কারণে হয়তো জোরে চালাইতে যায় গাড়িটা, প্রতিযোগিতার দিকে ওই গাড়ি টাইনা চুয়ে গেল, আমি জায়গা এইতে। তবে এদেরকে বলবো এইভাবে কখনো গাড়িতে উঠলে কোনো ড্রাইভারকে জোরে চালানোর জন্য, গাড়ি প্রতিযোগিতা করার জন্য যাতে কেউ না করে। যদি হয়তো বা 10 মিনিট আধা ঘন্টা হয়তো বা লেট হবে, তবে সুস্থ সালামতে সহি সালামতে আল্লাহ যেন গন্তব্যস্থানে নেয়, এর জন্য তার ড্রাইভারকে না করার জন্য, মানে জোরে চালানোর জন্য উৎসাহিত না করার জন্য যাত্রীদের প্রতি আমার অনুরোধ থাকবে। অনেক সময় হয় কি, যাত্রীরা গাড়ির চালকের উপরে খুশি হয়ে অনেক সময় গিফট বা উপহার দিয়ে যায়, তো আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমার সাথে এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, আমারে অনেক মানুষ অনেক কিছুই গিফট দিচ্ছে, মানে যদি স্মরণীয় একটা ঘটনা। আমি এই মানে স্বরূপকাঠি থেকে, এই যে স্বরূপকাঠিতে আমি গাড়ি চালাচ্ছি, স্বরূপকাঠি থেকে একটা লোক ঢাকাতে প্রতি সপ্তাহে আপ ডাউন করে। উনি এই খুব সম্ভবত ওনার বাড়িটা হইলো নদীর ওই পার, এই ইন্দিরহাটের ওই সাইডে হবে খুব সম্ভবত। উনি যাতায়াত করে, উনি একদিন কয়েকদিন গাড়ি চালার পরে আমার সাথে যাতায়াত সপ্তাহখানিকের পরে হঠাৎ করে একদিন আমি রামপুরা, উনি নামছে যা, হ্যাঁ, বাড্ডার নামছে, নামার সময় এইখান থেকে আমার গেটের এখানে আসার সময় 500 টাকার নোট, আমি তো বুঝতে পারি না। উনি বলে, থ্যাংক ইউ ড্রাইভার সাহেব, ধন্যবাদ, খুব সুন্দর গাড়ি চালাইছেন, ধন্যবাদ আপনাকে, এনেন চা খেন। তো আমি কিছু না, থ্যাংক ইউ, আপনি আসেন, আমার যদি ভালো লাগে আপনি আবার আমার পরিবহনে আসেন। তা বলছে, না, আপনাকে আমি এটা দিলাম, খুশি হয়, চা খেন। টাকাটা নিছি, উনি দিয়েই নেমে গেছে গাড়ি থেকে। আমি মুখটা খুলে দিকে 500 টাকার একটা নোট। হ্যাঁ, এই আর কি। বর্তমানে তো আপনি হিনো 1J মডেলের গাড়ি চালাচ্ছেন, তো এই 1J গাড়ির সম্পর্কে যদি কিছু ভালো দিক বা খারাপ দিক বলতেন। 1J গাড়ি বিশেষ করে এটার আমি ড্রাইভার হিসেবে আমার জানা মতো 1J গাড়ি আমার এই ব্যাপারে তো যারা রিসার্চ করে এরাই ভালো রকম। আমি গাড়ি চালানোর মতো 1J গাড়ি রাস্তায় সবচেয়ে ভালো গাড়ি, ব্রেক সব দিক থেকে ভালো গাড়ি। কিন্তু যদি বৃষ্টি বাদল হয়, রাস্তাঘাট ভিজা থাকে, তাহলে 1J গাড়ি আমার ধারণা, আমার মতে, এটা আমার জ্ঞানে, যে আমি যেটা বুঝি, এই গাড়িটা 1J গাড়ি বৃষ্টি বাদলে রাস্তাঘাটে খুবই মারাত্মক, দুর্বল। হ্যাঁ, বৃষ্টি ছাড়া শুকনা রাস্তায় 1J গাড়ি, আমি মনে করি গাড়ির জগতে 1J গাড়ি। তো বৃষ্টির ভিতরে কোনো রিস্কের ঘটনা আছে নাকি এই 1J গাড়ি নিয়ে? বৃষ্টির ভিতরে আছে, একটা ঘটনা আছে। হানিফ পরিবহনের একটা গাড়ি, যে মেঘনা ব্রিজের পরে বাউলাকান্দি, আপনার আমার আগে একটা হানিফ গাড়ি, হানিফের পিছনে আমরা যাইতাছি, সর্বোচ্চ গতি তখন আমার মনে হয় 30 থেকে 40 হবে, আমার মনে হয় মাইল মিটারে 40ই, আপনার 40 ছিলাম। আপনার
যাওয়ার পরে ওই গাড়িটার ওই হানিফ গাড়ির সামনে থেকে একটা লোক বাউলা গান্ধী শিকদার পাম্প করে নামাজ, শিকদার পাম্পের পরে রাস্তার ওই পার থেকে এই পার যাইতেছে দৌড় দিয়া, হঠাৎ করে আটকা ওই এমার্জেন্সি ব্রেক করছে। আমি দেখি আমি এমার্জেন্সি ওর গাড়িটা পুরা আমি দেখছি বৃষ্টির ভিতরে পাঁচলাটা ঘুরা একদম হয়ে গেছে, মানে রিটার্ন আবার ঢাকা দিকে হয়ে গেছে। আমি ওই অবস্থা আমি বের করছি, আমার গাড়িও 5 লাখ ঘুরা মনে করেন যে এই যে মাথা ঠিক আছে ডায়মন্ড আইল্যান্ডে, আমারটা পুরো ঘুরে না, কিন্তু খুব রিক্সের ব্যাপার। তবে ওই দিনটা মানে খুব খুব রিক্স আর কি। হ্যাঁ, এত স্লো গাড়ি বৃষ্টির ভিতরে, তো ওই দিনকেই বোঝাই পরের থেকে আর কি বৃষ্টির ভিতরে আমি মনে করি আর কি এর জন্যই যে ওয়ানজে গাড়ি বৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল। কোনো ঘটনা আছে ডাকাতি বা চিন্তায়? না, আমার ইসে নাই, তবে গাড়ি চালানোর ইসে আপনার আমার আগে 20-50 গাড়ি আগে ডাকাতি হয়েছে গাছপালায়, ওই বহরের ভিতরে জামে পড়ছি, কিন্তু আমার সাথে এরকম কখনো কোনো ঘটনা ঘটে নাই। আশা করি আল্লাহর রহমতে আর কখনো ঘটবে না। ড্রাইভারদের উদ্দেশ্যে কিছু বলতে চান নাকি? ড্রাইভারদের উদ্দেশ্যে বলতে চাই, আমার বলা ঠিক হবে কিনা জানি না, আমার ওস্তাদরা আছে, আমার সিনিয়ররাও বহুত গাড়ি চালায়, এখনো আছে, আমার সিনিয়র অনেক লোকে আছে। হ্যাঁ, তাহলে অনেক আছে মনে করেন যে তাদের লাইসেন্সের যে বয়স, পাকিস্তান পিরিয়ডের লাইসেন্সের বয়স, আমার ওই বয়সও হয় না, কিন্তু আমি কি বলবো কোন ড্রাইভার সবাই কিভাবে নিবে আমি তো বলতে পারি না। তারপরেও আপনি প্রশ্ন করছেন, আমার কিছুটা ভালো লাগে। ড্রাইভারদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে আমরা রাস্তায় সরকারি বিধি মোতাবেক মাইনা গাড়ি চালাই, সর্বোচ্চ গতিসীমা মেনে গাড়ি চালাই, রাস্তায় পারাপারি না করি, একজন আরেকজনের উপরে জিদাজিদি না করে দুর্ঘটনার সম্মুখীন না হই। একটা দুর্ঘটনায় আমারও একটা হাত পাও চলে যেতে পারে, আমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যেতে পারে, আমার বউ বাচ্চা আছে, বাপ মা আছে, ফ্যামিলি আছে। যদি এইটার কি করে যাত্রীর কথায় উদ্বুদ্ধ না হইয়া জোরে গাড়ি না চালাই। একটা গাড়ি ওভারটেক করতেছি, হ্যাঁ, ওর আমি আইসা পড়ছি সেম সেম, কিন্তু ওই যদি টান্ডা ছাইরা দেয়, মানে অ্যাক্সেলেটারে পাউডার উঠে দিলেই আমি হয়তো বের হয়ে যেতে পারি, কিন্তু সামনে থেকে গাড়ি একটা আসতেছে, হয়তো উনি অ্যাক্সেলেটারে পাউডার ছাড়লেন, উনি আরো অ্যাক্সেলেটার যাইতে ধরলো, কিন্তু আমি ওনার আইসা পড়ছি। এই পর্যন্ত একটা গাড়ি যদি আইসা পড়ে, সামনের চাকা পর্যন্ত আইসা পড়ে, কিন্তু গাড়িটা পুরো আইসা পড়লো। এখন এমন এক কিছু কিছু মুহূর্তে ওই গাড়িটা আসলো, ওই ছাড়তেছে না, তখন ব্রেক করে জমাইতে যাইতে, আমি যদি পিছনে যাইতে যাই তাহলে হয়তো ওই গাড়ির সাথে আমার মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। কিন্তু উনি সাধারণত একটু যদি অ্যাক্সেলেটার ছাইরা দেয় তাহলে আমি বেরোয় যেতে পারি, হয়তো এরকম অনেক সময় হয়েছে, ঢুকে গেছি কিন্তু আমি ওই যে অ্যাক্সেলেটার পাড়াই ধরছি। অনেক সময় রিক্সা আমি বামে যাতায়াতে ঢুকছি, উনি একটু যাতা খাইছে, আমি হয়তো আমার বাঁচার জন্য, আমি হয়তো আমি মরে যাই, সামনাসামনি লাগবে, আমি বাঁচার জন্য হয়তো আমি বামে নিছি, হয়তো উনি একটু যাতা খাইছে, আমার শো যখন ওনার শো থেকে বের হয়ে গেছে, বামে যাতা অলরেডি দিছি, হয়তো উনি একটু চাপ খাইছে, এই আর কি। এটা এরকম সম্মুখীন হয়েছি ম্যাক্সিমাম সময়, অনেক সময় হয়েছে। লাস্ট শেষ কথা এটাই যে আমরা গতিসীমা মেনে গাড়ি চালাই, রাস্তায় পারাপারি না করি। তো আপনি যেহেতু বর্তমানে হিনো 1J মডেলের গাড়ি চালাচ্ছেন, তো ভবিষ্যতে কোনো উন্নত মানের স্কেনিয়া, হুন্ডাই এরকম গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি, নাকি পরিবহন জগতে থাকার ইচ্ছা নেই? না, পরিবহন জগতে থাকার ইচ্ছা নাই বলতে এই কথাটা তো বলতে পারবো না। তবে যে একটা কর্ম শিখছি, পরিবহনে যে ড্রাইভিংটা শিখছি, আমি এখন অন্য কোনো কাজ আমার দ্বারা, আমি মনে করি যারাই গাড়ি চালায় তারা অন্য কোনো কাজ, আমার মনে হয় না যে আমি পারবো না, যে জমিতে যা ধান কাটতে পারবো না, জমিতে ধান লাগাইতেও পারবো না, না পারবো অন্য কোনো কাজ করতে। একটা কাজ শিখছি আমি, এই কাজটা আমার যা ঝুড়ি নিয়ে মাথায় আমি কর্ম করতে, অনেক মানুষ করতেছে না, কিন্তু তারা শিখছে এটা যে যে কর্মতে পারদর্শী সেই কর্ম করতে। আমি গাড়ি চালাইলে আল্লাহ যে রিজিকে যে কদিন লেখে পরিবহনেই, আর অন্য মডেলের গাড়ি যদি আল্লাহ রিজি, সবারই চায় একটু ভালো গাড়ি চালাইতে, উন্নত মানের গাড়ি চালাইতে, যদি আল্লাহ তাআলা রিজিকে কখনো লেখা থাকে, যদি ভাগ্যে থাকে তাই চালাবো, যদি আল্লাহ রিজিকে লেখা থাকে, এই আর কি। বর্তমানে তো আপনি শ্যামলী পরিবহনের সাথে আছেন, তো শ্যামলী পরিবহন সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। শ্যামলী পরিবহনে আমি দীর্ঘদিন যাবৎ গাড়ি চালাইতেছি। এই পরিবহন 50 বছর প্লাস, হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যের সাথে ব্যবসা করতেছে। তবে এই পরিবহন দ্বারা অনেক ড্রাইভারের ফ্যামিলি, পরিবহন আমার আমার সংসার, আমার ফ্যামিলি, আমি আমি খুব ভালোই আছি, গাড়ি চালাইতেছি সেই সালামত আল্লাহ। আমি ফ্যামিলি শ্যামলী পরিবহন চালাই, আমি অনেক কিছুই করছি, হ্যাঁ, আমি অনেক কিছুই করছি, চালাইতেছি, আল্লাহ তাআলা রিজিকে যতদিন লিখছে চালাই, খুব ভালো। ইয়েস। কোম্পানি থেকে সুযোগ সুবিধা কিরকম পান? সুযোগ সুবিধা একটা 10টা পরিবহনে যেরকম আমাদের পরিবহনে সেরকম, হ্যাঁ, সুযোগ সুবিধা। উনি তো পরিবহন জগতে 10টা পরিবহন আছে, তারা যেরকম, আমার পরিবহন তো তাদের বাইরে না, 10 জনের সাথে তালমিল করে চলবে, তা
তারপরেও আমাদের পরিবহনে আমি যা দেখি সুযোগ সুবিধা ভালোই সবার। আরো 10টা পরিবহন যেভাবে চলে সবারই সুযোগ সুবিধা সব পরিবহন থেকে দেয়, ফ্যাসিলিটি আছে। আমার পরিবহনে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেয় আমাদেরকে। বাস লাভারদের সম্পর্কে আপনি কি বলতে চান? অনেক সময় গাড়িতে উঠে অনেক সময় ওই যে আপনার একটু আগে বললাম পারাপারি উড়াউড়ি, কিছু কিছু লোক আছে বাস লাভার, মনে করেন গাড়ির মধ্যে ওইটা বসে রয়েছে, আমি তো বুঝতেও পারি না, বলতেও পারবো না। আমি হয়তো আমি পরে যদি টাইনা টুইনা যাইতাছি, জাম খাইতে এলাম কি লেট করলাম যে ট্রিপ ধরতে হইব, হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় একটু করা যায় টাইনা টুইনা। ওই সময় মনে করেন এমন কিছু ভিডিও করে ছাড়ে, ওইগুলা হয়তো কর্মক্ষেত্রে মালিক মহাজনরা দেখলে, আমি যার পরিবহনটা চালাইতেছি সে মালিকও যদি দেখে হয়তোবা সমস্যার সম্মুখীন হইতে হয়। তখন চাকরির একটা উপরে বললে আমার কর্মের উপরে আঘাতটা আসলে আমার বাল বাচ্চা ফ্যামিলিদের উপরে আঘাত আসে, তাই আর কি এমন কিছু করবেন না যাতে এমন কিছু করবেন না যাতে কেউ চাকরির উপরে আসে। বাস লাভার করেন, বাইরে থাকলে আপনারা এই ডিপার চান, এর টেপার চান, মাঝে মধ্যে দেই, আমরাও রাস্তায় দাঁড়াই করেন, যতটুকু পারি দেই, কিন্তু এমন কিছু করেন না যাতে কোনো ড্রাইভারের উপরে সমস্যার সম্মুখীন হইতে হয়। এমন কিছু ভিডিও ছাড়েন না যাতে মালিক মহাজন কর্মকর্তারা দেখলে, মালিক দেখলে তার চাকরির টানাটানি হয়, চাকরির উপরে যাতে সমস্যা না হয়, তার রিজিকের উপরে যাতে না, এমন কিছু করবেন না, কিছু ছাড়বেন না, এটাই আর কি অনুরোধ। রিয়াজ কাকুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই গরমের ভিতরে তিনি আমাদেরকে তার মূল্যবান সময়টুকু দিয়েছেন। এই ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার কথা বলায় ভুল হয়ে থাকে তাহলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।